আদির আর তিতিকার কথোপকথনের মাঝে রুমে হাফসা বেগম প্রবেশ করে। দুজনে এহেন অবস্থায় দেখে তিনি নিমেষেই কেসে উঠল। কারো উপস্থিতি টের পেতে আদির ও তিতিকা নিজেদের তটস্থ করে স্বাভাবিক দূরত্ব বজায় রেখে বসে। অমনি হাফসা বেগম তাদের কাছে এসে বলল, বিয়ের আগে এত কাছাকাছি ঠিক না, বিয়েটা হয়ে যাক, তারপর না হয়। এই বলে সে মুচকি হেসে হাতে থাকা গহনার বাক্সগুলো তিতিকার সম্মুখে বিছানায় রাখে এবং গহনাগুলো বাক্স থেকে বের করতে করতে আওড়ায়, এগুলো আদিরের মায়ের গহনা। ভাবি বেঁচে থাকতেই আমাকে এসব দিয়ে গিয়েছিল। বলেছিল সে যখন থাকবে না আর আদির যখন বিয়ে করবে তখন এই গহনাগুলো যেন আদিরের বউকে দেওয়া হয়। সেই কথা অনুযায়ী তেতকা ম্যাডাম, এগুলো আপনার। এই বলে সে বিস্তৃত মুচকি হেসে ফেলে। তিতিকাও শুরুতে খানিকটা সংকোচ বোধ করছিল, তবে তার কথা শুনে সে নিজেও মৃদু হাসে। এদিকে হাফসা ততক্ষণে আদিরের উদ্দেশ্যে বলতে লাগলো, তোমার বিশেষ কথাবার্তা কি শেষ? তাহলে এখন বাহিরে যাও, গহনাগুলো পরিয়ে বউকে নিয়ে যাচ্ছি। হাফসার কথা শেষ হতে না হতে আদির তৎক্ষণাৎ বলে ফেলল, ফুপি, গহনাগুলো আমি পরিয়ে দিই। আদিরের এহেন উৎসুক অভিব্যক্তিতে হাফসার পাশাপাশি তিতিকাও তার দিকে অবাক চোখে তাকায়। হাফসা খানিকটা সময় নিয়ে বলে, একদমই প্রয়োজন নেই। এখন পড়ানোর দায়িত্বটা না হয় আমি নিচ্ছি, পরবর্তীতে খোলার দায়িত্বটা তোমায় দিলাম। হাফসার এহেন নির্বিকার কথায় আদির হতভম্ব নাই একবার। হাফসা তো একবার তিতিকাকে দেখলো। হাফসা সম্পূর্ণ নির্বিকার রইল। তিতিকা বিষয়টা কিছুই বুঝতে পারল না। অন্যদিকে তিতিকা চোখের সাথে আদিরের চোখ মিলে যেতে আদির আচমকা কেসে ওঠে এবং তড়িঘড়ি করে আওড়ায়, আমি এখন যাচ্ছি, তোমরা দ্রুত চলে এসো। হাতে মোটা মোটা দুটো সোনার ভালো ও চুর গহনা, গলায় ভারী গহনা, কানে বড়সড় ঝুমকো, মাথায় খুব সাধারণ একটা ছোট টিকলে, সব মিলিয়ে গাঢ় লাল রঙের শাড়ির সাথে এমন সাজসজ্জা মারাত্মক মানিয়েছে তিতিকাকে। সাজসজ্জায় সে এতটাই তীব্র, এতটাই দীপ্ত যেন চোখ ফেরানো দেয়। তিতিকার সাজসজ্জা সম্পূর্ণ হতে হাফসা তাকে অপলক ছাউনিতে পরখ করে আনমনি মুগ্ধতায় বলে ওঠে, মাশাআল্লাহ। অতঃপর তাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ড্রয়িং রুমে সে প্রবেশ করতেই যেন চমকে ওঠে আশেপাশে যাদের তারা সকলেই যেন তার জন্য প্রত্যাশিত। তিতিকে বিস্ময়ের ছাউনিতে সকলের দিকে তাকিয়ে থাকে। এরই মধ্যে আসিফের মা ও বাবা তার দিকে এগিয়ে এসে নিজের বড় কাকি সাথে বড় কাকাকে এই মুহূর্তে সে কোনো মতে আশা করেনি। খেয়াল করে দেখলো আসিফে এসেছে। সকলের মুখে বিস্তৃত হাসির রেখা। নিমেষে তিতিকে বিস্ময়ের সহিত আওড়ায়, তোমরা এখানে? তার কথা শুনে আমিনা হেসে বলে, কেন রে, আমাদের ছাড়া বিয়ে সারতে চেয়েছিলি নাকি? আমিনার হাসি ঠাট্টায় তিতিকা নিজেকে স্বাভাবিক রাখতে পারল না। অজান্তে সে ঝাপটে তিতিকা ও তার বড় কাকাকে জড়িয়ে ধরল। সবচেয়ে বেশি আবেগী হয়েছে সে তার বড় কাকাকে দেখে। মানুষটা বেশ গম্ভীর স্বভাবের হলেও তিতিকাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কাঁদিস না মা, ইনশাল্লাহ এবার তোর সাথে যা হবে সবচেয়ে ভালোই হবে। সবই তোর ভাগ্যে ছিল, দেখেই হচ্ছে। তিতিকা চোখ তুলে কাকার দিকে তাকাতে এসে বিস্তৃত হেসে বলল, বাবু সাহেব সব বলেছে আমাদের, আমরা তো কল্পনাও করিনি তিনিই আবার তোর জীবনে ফিরে আসবে। আমাদের তো কোনো আপত্তিই নেই, শুধু তুই সুখে থাক। তিতিকা নিজেকে সামনে রাখতে পারে না। সে সম্পূর্ণভাবে কেঁদে ফেলার আগে পাশ থেকে আচমকা সতর্কতা স্বরূপ ইয়াসের অগ্নি কণ্ঠস্বর ভেসে আসে, মিস তেতকা, কেঁদো না, তোমার মেকআপ নষ্ট হলে আমার মামু কষ্ট পাবে। ইয়াসের কথা শুনে সকলের নজর ইয়াসের দিকে চলে যায়। সেই বিস্তৃত হাসলেও তার পাশে দাঁড়িয়ে থাকা আদির বিষম খায়। দুজনকে সাদা পাঞ্জাবিতে একই রকম লাগছে, শুধু একটা ছোট সাইজের আর একটা বড়। এরই মধ্যে তিতিকার নজরও আদিরের দিকে পড়ে। আদির অপলকভাবে তার দিকেই চেয়েছিল। তিতিকার কিছুটা ইতস্তবোধ হতে সেই নিজের নজর সরিয়ে নেয়। এদিকে সোফায় বসে থাকা এক বয়স্ক লোক বলে ওঠে, দেরি হয়ে যাচ্ছে, এবার বিয়ের কাজটা শুরু করতে হবে। বয়স্ক কাজের কথা শুনে সকলের ধ্যান সেদিকে ফেরে। সবাই ব্যস্ত, তড়িঘড়ি করে বাদ বাকি প্রস্তুতি নেই। এই বাসাটা মূলত তিতিকার বড় বাবার এক আত্মীয় স্বরূপ চাচার বাসা। মূলত সেই চাচাই হলো বর্তমানে তাদের বিয়ের কাজে, যে কারণে আদির সব কিছু তাদের জানানোর পর পরিকল্পনা করে বিয়েটা সারার ব্যবস্থা এখানেই করা হয়েছে। তিতিকাকে সোফার এক পাশে বসে অন্য পাশে আদির বসে তার কোলের উপর বসে পড়ে ইয়াস। তার তো পুরোদমে খুশিতে লাফাতে ইচ্ছে হচ্ছে। এতটা খুশি সে এর আগে কখনো হয়নি যে তেতকাকে তার এত বেশি প্রিয়। সেই তেতকা এখন পুরোপুরি তাদের পরিবারের সদস্য হয়ে যাবে।
কাজের কথা শেষ হতে ঘরটায় এক ধরনের নীরবতা নেমে আসে। সবাই গম্ভীর হয়ে বসে, কাগজপত্র গুছিয়ে সামনে রেখে। কাজী সাহেব আদিরের দিকে তাকান। কাজী সাহেব বেশ গম্ভীর কণ্ঠে শেষমেশ বলে ওঠে, আদির রায়ন চৌধুরী, তুমি কি তিতিকা তালুকদারকে তোমার স্ত্রী হিসেবে কবুল করেছ? আদির বিন্দুমাত্র দেরি না করে মাথা নিচু স্বরে ধীর গলায় বলে ওঠে, জি, কবুল করছি। ওই শব্দটা শোনা মাত্র করে হালকা ছাপা গুঞ্জন উঠে চারপাশে। ইয়েস মৃদু চিৎকার করে বলে ওঠে, ইয়েস। তাকে দেখে সবাই একটু হেসেও ফেলে। কাজী এবার তিতিকার দিকে ফিরে তাকায়। তিতিকা প্রথমে কিছুটা ইতস্ত করে, তবে পাশে থাকা আমিনা তাকে মৃদু কণ্ঠে সাহস যোগায়। এরই মধ্যে কাজী সাহেব তিতিকার উদ্দেশ্যে বলল, তিতিকা তালুকদার, তুমি কি আদির রায়ন চৌধুরীকে তোমার স্বামী হিসেবে কবুল করেছ? যদি কবুল করো তবে নির্দ্বিধায় বলো কবুল। তিতিকা ধীরে মাথা ঝুঁকিয়ে কণ্ঠে মিশ্রিত লজ্জা ও কাপড় নিয়ে বলে, কবুল। কাজী আবার একই প্রশ্ন 3 বার করেন এবং প্রতিবারেই দুজনের উত্তর একই থাকে, কবুল। এরপর সাক্ষীদের সামনে দিনমোহর নির্ধারণ করা হয় এবং এটাও আদিরের ইচ্ছে মতো নির্ধারণ করা হয়, যেখানে সবাইকে অবাক করে দেয়। আদির বিয়ের দেনমোহরের সংখ্যা ঠিক করে কাজী সাহেব নিকানামা খুলে কলম হাতে নিয়ে বললেন, এখন দেনমোহর নির্ধারণ করতে হবে। আদির, তুমি কত দেনমোহর রাখতে চাও? ঘরে হালকা নীরবতা নেমে আসে। সবাই কৌতূহলে চোখে আদিরের দিকে তাকায়। আদির আস্তে করে সোজা হয়ে বসে, গম্ভীর নজরে চারপাশটা পরখ করে সরাসরি তিতিকার দিকে তাকায় এবং পরক্ষণে কাজের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমি আমার স্ত্রী তিতিকাকে দেনমোহর হিসেবে রাখছি 10 কোটি টাকা। তার এহেন কথায় চারপাশে সকলে বেশ অবাক হলো। বিশেষ করে আমিনার তো হুঁশি নেই। আজ পর্যন্ত কখনো শোনেনি এত টাকা কেউ দেনমোহর হিসেবে ঠিক করেছে। সবার কৌতূহলী ছাউনি তাদের নিজেকে তটস্থ রেখে তিতিকার দিকে তাকায় এবং দেখে তিতিকা নিজেও বেশ অবাক চোখে তাকে দেখছে। আদির নিজেকে দৃঢ় রেখে জোর গলায় বলে, এই দেনমোহর আমার সামর্থ্য নয়, আমার প্রতিজ্ঞা। তিতিকা শুধু আমার স্ত্রী নয়, সে আমার সম্মান, আমার গর্ব। আর তার অভিব্যক্তিতে সকলেই প্রচণ্ড খুশি হয়। কাজী কলম বের করে নিকানামার খাতায় আদিরের নাম লেখান। তারপর তিতিকাকে সই করানো হয়। একই সাথে সাক্ষীরা সই করে সবশেষে কাজে হাত তুলে দোয়া পড়তে শুরু করেন। আল্লাহ এই দম্পতিকে শান্তি, রহমত ও বরকতে ভরিয়ে দিক। দোয়া শেষে সবাই আমিন বলে সাড়া দেয়। ঘরে আবারও হালকা হাসি খুশির গুঞ্জন ছড়িয়ে পড়ে। ইয়েস তিতিকার কাছে এগিয়ে গিয়ে তার কানে কানে ফিসফিস করে বলে, এবার তুমি আমার অফিসিয়ালি মামি। আর হ্যাঁ, তুমি আমায় যে কথা দিয়েছো তা মনে রেখো। রেজাল্ট ভালো হলে তোমার চমচমের মতো মেয়েটাকে আমার চাই। আমিও তাকে এভাবেই বিয়ে করব। তাই আল্লাহকে বলে ওকে তাড়াতাড়ি পৃথিবীতে নিয়ে আসবে, ঠিক আছে? তিতিকে এহেন কথায় খানিকটা কেসে ওঠে। মামা বাগ্নে সব একরকম কেন যেন। এরই মধ্যে সে আদিরের দিকে তাকাতে আদির নজর সাথে মিলে যেতে সে বিস্তৃত মুচকি হাসে। নিস্তব্ধ রাতে ফাঁকা রাস্তায় বুক ছিঁড়ে এগিয়ে যাচ্ছে আদিরের সাদা কালো রঙের চকচকে গাড়িটা নির্বিকারে ড্রাইভ করছে। আর তিতিকা তার পাশে আনমনে বসে রয়েছে। জানালাটা ইচ্ছে করেই খোলা রেখেছে। বদ্ধ গাড়িতে এসির বাতাস খাওয়ার চেয়ে নির্জন রাতের শীতল বাতাসে এই মুহূর্তটা বেশি উপভোগ্য। তবে তিতিকার মনটা খুব একটা ভালো নেই। বারবার ইয়াসের মলিন মুখটা চোখে ভাসছে। ঈশানী আর হাফসার অনুরোধগুলো ও মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। কত করে বললো তারা সরাসরি চৌধুরী বাড়িতে যেতে, অথচ আদি কি সুন্দরভাবে সোজাসাপটা জানিয়ে দিয়েছে তারা ওই বাড়িতে যাবে না। কেউই যেন ভাবেনি বিয়ের পর আদির এমন কিছু বলবে। আবার তিতিকার কাকা কাকিও এখন আত্মীয় হয় ওই কাজী বাড়িতেই রয়ে গিয়েছে। তিতিকা ভারী শ্বাস ফেলে নজর ফিরিয়ে আদিরের দিকে তাকায় এবং বেশ নিরাশ হয়ে তার উদ্দেশ্য বলে, সবাই কত অনুরোধ করলো, আজ রাতটা ওই বাড়িতে গেলে এমন কি ক্ষতি হতো? আদির নিজের নজর না ফিরিয়ে নির্বিকার স্বরে বলে, যেখানে আমার স্ত্রীর অসম্মান হয় সেখানে যাওয়ার কোনো প্রয়োজন মনে করি না আমি। আদিরের অভিব্যক্তিতে তিতিকা বেশ অবাক হয়ে বলল, আপনি কি কিছু জানেন? কোন বিষয়ে? তিতিকে কিছু বলতে চেয়েও থেমে যায়। পরক্ষণে খানিক ইতস্ত স্বরে হাওড়ায়া, আপনার শাশি এসেছেন হয়তো। ওনাকে তো বিয়েতে দেখলাম না, উনি কি চলে গিয়েছেন? না, এখনও এই বাড়িতেই আছেন হয়তো। তাহলে উনি এলেন না কেন? আমাকে ওনার পছন্দ নয়, তাই না? না, বিষয়টা এমন নয়, বরং তাকে আমার পছন্দ নয়, তাই তাকে আমি আমার বিয়েতে উপস্থিত থাকার কোনো অনুমতিও দেইনি।
একই সাথে এই বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছেও রাখছি না। এই মুহূর্তে তিতিকা বেশ অবাক হয়ে চুপটি করে বসে রইল। অন্যদিকে আদি তার দিকে মুখ ফিরিয়ে বলল, তৃতি, একটা সত্যি কথা বলো তো। আদিরের কণ্ঠস্বরে তিতিকা তার দিকে নজর ফিরিয়ে বলল, জি। তুমি বিয়েটাই খুশি তো? তিতিকা শুরুতে খানিকটা থমকে গেলেও পরক্ষণে মাথা ঝাঁকিয়ে বলল, হুম। তাহলে আমার শাশি তোমায় কি বললো না বললো সেসব ভেবে কেন পাকনামি করতে গিয়েছিলে? আমার কথা একবারও ভাবলে না কেন? সেদিন তোমার রুক্ষ ব্যবহারের সন্দেহ হয়েছিল দেখেই আমি তখনই ঈশানীর সাথে কথা বলি। বাদ বাকি ওর কথার ধরন থেকেই বুঝতে পারি ঘটনা কি ঘটেছে। অথচ যখন আমি তোমার কাছে বারবার জানতে চাইলাম কি হয়েছে, তখন তুমি কিচ্ছু বললে না। আদিরের এখান তীক্ষ্ণ কথার স্বরে তিতিকা থতমত খেয়ে যায়। আদিরের কথার ভঙ্গিতে বোঝাই যাচ্ছে সে হয়তো সবটা জানে। তিতিকা কিছু বলছে না দেখেই আদির শীতল গম্ভীর স্বর আবারও বলল, উত্তর দাও তৃতি। যাদের ঠিক মতো চেনো না, জানো না, তাদের কথায় কেন তোমার জীবনে প্রভাব পড়বে? তিতিকা আবারও খানিকটা সময় চুপ থেকে পরক্ষণে দৃঢ় স্বরে বলল, বিষয়টা তেমন না। আমি সময় চেয়েছিলাম এই নিয়ে ভাবার জন্য। আদির তিতিকার মাথা নুইয়ে থাকা অবস্থার দিকে খানিকটা সময় তাকিয়ে থাকার পর বাড়ি শ্বাস ফেলে গম্ভীর স্বরে বলল, এটাই শেষ। এরপর যেন কখনো এমন কিছু না দেখি। আমাকে যদি নিজের জীবনের ন্যূনতম কোনো অংশ জায়গা দিতে পারো, তবে অবশ্যই এসব বিষয়ে কোনো ডিসিশন নেওয়ার পূর্বে আমায় জানাবে। যদি কখনো নিজে থেকেই বেশি বুঝে পাকনামি করতে দেখেছি, তাহলে বিশ্বাস করো আমার জীবনের আশপাশ থেকে তোমার ছায়াও আমি মুছে ফেলবো। শেষের দিকে আদির যেন তিতিকাকে এক প্রকার হুমকি দিল। তিতিকা খানিক ঢুক গিলে বলল, ঠিক আছে, আর কখনো অবাধ্য হব না আপনার কথা। কিন্তু আদির ভ্রু উঁচিয়ে বলল, কিন্তু কি? আজকে ওই বাড়িতেই গেলে হতো না? সবাই কত আশা করে বসে আছে। আপনি ওই বাড়ির ছেলে, আপনার বিয়ে নিয়ে সবার কত শত ইচ্ছে ছিল। সবাইকে এভাবে নিরাশ করাটা কি হলো? তার মানে তুমি চাইছো এখন ফ্ল্যাটে না গিয়ে ওখানে যাবে? তা না, আমার একার ইচ্ছেতে আর কি এসে যায়। আপনি যদি না চান তবে আর কি। আদির তিতিকাকে আর চোখে একবার পরখ করে ভারী শ্বাস ফেলল। অতঃপর কিছু একটা ভেবে নিয়ে বলল, ঠিক আছে, চলো। তিতিকা চমকে আদিরের দিকে তাকায়। আদি তার দিকে সে মৃদু তীর্যক হেসে বলল, আগামীকালই চলে আসব। ওখানে থাকতে আমার ভালো লাগে না। তিতিকা আদিরের কথায় বেশ খুশি হলো। একটা বিষয়ে তার কিছুটা খটকা লাগলো। আদিত্য বলেছিল ইয়াস, ঈশানী আর হাফসা তার প্রিয় মানুষ, কিন্তু তবুও কেন আদির ওই বাড়িতে থাকতে চায় না? এটা কি আসলেই একাকিত্বের কারণ, নাকি আরও ভিন্ন কিছু? আদির গাড়ি ঘুরিয়ে নিয়েছে আপাতত, আর তার ফ্ল্যাটে না গিয়ে সোজা চৌধুরী বাড়িতে যাবে। তিতিকাও বেশ খুশ মেজাজে রয়েছে, কিন্তু মধ্যরাতে আচমকায় গাড়ি চাকা থেমে যায়। হঠাৎ কি হলো তা বোঝার জন্য সে সন্ধিয়ার নজরে আদিরের দিকে তাকাতেই দেখা আদির গাড়ি রিস্টার্ট দেওয়ার জন্য অনবরত চেষ্টা করছে। তিতিকা বেশ উদ্বিগ্ন স্বরে আওড়ায়, কি হয়েছে ঠিক বুঝতে পারছি না, ইঞ্জিনের প্রবলেম হচ্ছে হয়তো। আদির বেশ চিন্তিত ভঙ্গিতে গাড়ি হতে নেমে গাড়ি চেক দেয়। যা ভেবেছিল তাই, এটা আর এখন চলবে না। সোজা গ্যারেজে পাঠানো ছাড়া আর কোনো উপায় নেই। আদির তিতিকার কাছে ফিরে এসে বাহির হতেই বলল, তিতি, বেরিয়ে এসো, এটা আর চলবে না। তার কথায় তিতিকা বেশ অবাক হয়ে বলল, কি বলছেন এসব? এবার বাড়ি যাব কি করে? চিন্তা নেই, আমি আছি তো। আর একটু পথ হাঁটতেই চৌধুরী ম্যানশন, এটুকু কষ্ট করতে হবে। আদিরের কথার অর্থ বুঝতে পেরে তিতিকা গাড়ি হতে নেমে পড়ে। এদিকে আদির কাউকে ফোন করে গাড়িটার ঠিকঠাক ব্যবস্থা করার জন্য। অতঃপর তিতিকাকে সাথে নিয়ে তারা হাঁটতে হাঁটতে নির্জন রাস্তা পাড়ি দিতে লাগলো। তিতিকার অবশ্য এত ভারী শাড়ি গহনার সাজসজ্জায় হাঁটতে কিছুটা অসুবিধা হচ্ছিল, তবে নিজেকে সামলে নিয়ে এসে আদিরের সাথে সমান তালে হাঁটার চেষ্টা করে। এরই মধ্যে তিতিকে আশেপাশে আর চোখে তাকিয়ে দেখে আশেপাশে কেউই নেই। কেমন শুনশান নীরবতা বিরাজ করছে চারপাশে। আচমকা সে কিছুটা ঘাবড়ে আদিরের ঘা ঘেঁষে হাঁটতে লাগলো। আদির বিষয়টা টের পেতেই সে নির্বিকারে তিতিকার হাতটা নিজের বাহুর পেছে আটকে দিয়ে বলল, শক্ত করে ধরো। আচমকা এহেন কথায় তিতিকে কিছুটা চমকে উঠল। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে মৃদু হেসে ফেলে। আদিরের বাহুতে নিজের হাত ফেঁসিয়ে আনমনে তার উদ্দেশ্যে আওড়ায়, আচ্ছা একটা কথা বলি। একটা কেন, 10টা বলো।
তিতিকে চোখ ছোট ছোট করে আদিরের হাসি মুখের দিকে তাকায়, পরক্ষণে স্বাভাবিক হয়, বলতে লাগলো, আপনি কি রাতে অনেক ব্যস্ত থাকেন? কেন বলো তো? না, এমনিতেই জিজ্ঞেস করছি। এমনি তো রাত জাগার বাজে অভ্যাস আমার নেই, কিন্তু এখন ঘরে বউ ফিরছে, চাইলেও আর রাত না জেগে উপায় নেই। আদিরের এহেন নির্বিকার অভিব্যক্তিতে তিতিকা কপাল কুঁচকে বলল, মানে? আমার এত বছরের একাকিত্বের জীবনে এই প্রথম আমার বউ আমার কাছে সম্পূর্ণরূপে ফিরছে। বউয়ের জন্য হলেও আমায় যে রাত জাগতে হবে, তা না করলে তো ভারী অন্যায় হয়ে যায়। আদিরের কথাবার্তায় ধরন বুঝে তিতিকে বেশম খায়। খালুসটা বজ্জাত আছে বটে, নয়তো ঘুরিয়ে ফিরিয়ে কী সব একই কথা টেনে আনি। ইদানিং এর হাবভাবেও বেশ পরিবর্তন দেখা যাচ্ছে। তিতিকে আর কথা না পেঁচিয়ে বলল, যদি সময় হয় তবে প্রতি রাতে আমার সাথে রাস্তায় হাঁটতে বের হবে। তিতিকার কথায় আদির তার দিকে ভ্রু উঁচিয়ে বলল, সত্যি এমনটা চাও? তিতিকা মাথা জাকিয়ে বলল, আদির বিস্তৃত হেসে বলে, তবে তাই হোক। প্রতি রাতে ব্যস্ততা শেষে খাবার খেয়ে বাসা থেকে বেরিয়ে পড়ব, অতঃপর গন্তব্যহীন পথ ধরে এগিয়ে যাব দূর অজানে। আদিরের এহেন অভিব্যক্তিতে তিতিকে বেশ খুশি হলো। সে প্রশান্তিতে শীতল বাতাসে দীর্ঘশ্বাস ফেলল। পুনরায় দুজনের মাঝে খানিকটা সময়ের জন্য নীরবতা জমে, কিন্তু তিতিকে আর হাঁটতে বেশ অসুবিধা হচ্ছে। আদির তার অস্বস্তি টের পেয়ে আচমকায় এক কাজ করে বসে। তিতিকাকে চমকি দিয়ে সে আচমকা তিতিকাকে পাঁচ কোলে তুলে তিতিকে বিস্ময়ে তার দিকে তাকাতে সে নির্বিকারে বলল, শক্ত করে ধরো, নয়তো ফেলে দেব। নিমিষে তিতিকে কিঞ্চিন ঢোক গেলে দুহাতে আদিরের গলা পেঁচিয়ে দাঁড়ায়, তার মাথা গিয়ে ঠেকে আদিরের বিস্তৃত বুকের বাঁ পাশে। এরই মধ্যে তিতিকে এক অদ্ভুত বিষয় খেয়াল করলো। আদির নির্বিকারে তাকে কোলে নিয়ে হেঁটে চলেছে। তার সম্পূর্ণ সম্মুখের পথে সোয়াল শক্ত দৃঢ় ভাবভঙ্গি, অথচ বুকের কাছে তার মাথা ঠেকিয়েছে বিদায় তিতিকে স্পষ্টভাবে আদিরের তীব্র গতি সম্পন্ন হৃদস্পন্দন টের পেল। এবং সঙ্গে সঙ্গে আদিরের মুখের দিকে তাকিয়ে দেখে সে একদমই স্বাভাবিক। নিমিষে তিতিকে তাচ্ছিল্যের সহিত মনে মনে আওড়ায়, ইনি শুধু খালুস না, আস্ত এক গিরগিটি। কত ভালো অভিনয় জানে রে বাবা। চৌধুরীর বাড়িতে বেশ নীরবতা বিরাজ করছে। এত রাতেও কেউ ঘুমেনি, সবাই বেশ হতাশাগ্রস্ত হয়ে রাত জাগছে। ইয়াসও ঘুমাতে পারেনি। কত শত ভাবনা ছিল তার। বিয়ের পর আদির মামু আর তার তেতোকা মামি এখন থেকে তাদের সাথেই থাকবে, অথচ এমন কিছুই হলো না। এদিকে আফসানা বেশ কড়া কড়া কথা শোনাচ্ছে সকলকে। এই বাড়ির ছেলের বিয়ে হলো, অথচ তাকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হলো না। এত বড় অপমানজনক কাজ আদির কি করে করলো? তার তো এখনই তিতিকাকে নিয়ে কত শত চিন্তা জমেছে। মনে মনে ভাবছে, এই মেয়ে হয়তো কত বড় জাদুটোনা করে রেখে আদিরের উপর, নয় তা আদির বিয়ে করেই বউ নিয়ে নিজের ফ্ল্যাটে চলে গিয়েছে, বাড়িতে আসলো না। সে তো আগেই ভেবেছিল নদীর জল বহু দূরে গড়িয়েছে, আর তিতিকা যে মেয়ে তার নজরে সে এক আস্ত বেয়াদব। কত বড় বড় কথা বলে, মুখে মুখে তর্ক করে, অথচ এমন ছোট লোকের মেয়েই কিনা আদির বিয়ে করেছে, তাও কিনা সেই কত বছর আগে। অথচ তারা এসবের কিছুই এতদিন জানতো না। মূলত তিতিকার সেই রাতে আদিরের সাথে ফোনে কথা বলার সময় রুক্ষ ব্যবহারের পর আদির সন্দেহের বা ঈশানীকে ফোন দেওয়া, পর তার থেকে টিউশনের বিষয়গুলো জানতে পেরে নিজের মতো করে যা বোঝার বুঝে নেয়। এবং তখনই সে এক অদ্ভুত সিদ্ধান্ত নেয়, যে করেই হোক এবার সরাসরি তিতিকাকে বিয়ে করে নিজের ঘরে তুলবে। এত দ্বিধাদ্বন্দ্ব রেখে লাভ নেই। অতঃপর সে সরাসরি তিতিকার পরিবারের সাথে কথা বলে। প্রথমে আসিফও তার বাবাকে সব কিছু জানায়। শুরুতে তারা সত্যিটা জেনে বেশ অবাক হয়। একসময় যে বাবু সাহেবকে তারা তন্ন তন্ন করে খুঁজেছে, সেই ব্যক্তি আজ এতগুলো বছর পর ফিরে এসে তিতিকাকে নিজ হতে বউ হিসেবে চাইছে। শুরুতে নানান দ্বিধাদ্বন্দ্ব রইলেও অবশেষে আসিফের বাবা রাজি হয়। কিন্তু বর্তমানে তালুকদার বাড়ির সদস্যের অবস্থা ভালো নেই। তিতিকা চাচাদের মাঝে বর্তমানে বেশ দণ্ড বিভেদ চলছে, যার ফলে কোনো এক বিশেষ কারণে তিতিকার বড় কাকা এইসব বিষয়টা গোপন রাখে এবং তার মতামত নিয়ে শুধু আসিফের বাবা মায়ের উপস্থিতি বিয়েটা সম্পন্ন হয়। এদিকে আদিরও বেশ তিক্ততা রয়েছে এই আফসানার প্রতি। এটা এক পুরনো ঘটনা। তার জন্যই মূলত আদির নিজেকে ধীরে ধীরে চৌধুরী বাড়ি হতে গুটিয়ে নিয়ে সরে এসেছে। আর এসব ঝামেলার বড় এক মুখ্য সদস্য হলো আফসানার ছেলে তথা ইয়াসের বাবা।
যার রহস্যটা এখনও খানিক ধোঁয়াশায় রয়ে গিয়েছে। চৌধুরী বাড়ির সকলের হা হুতাশের মাঝে আচমকা আদির তার তিতিকের আগমন ঘটে। অবশ্য এখন আর তিতিকে আদিরের কোলে নেই। বাড়ির ঋতুগুলো মানুষের মাঝে সে কোনোভাবেই এভাবে সামনে যেতে পারবে না। যথারীতি বাড়ির বাহিরে থাকা অবস্থাতে সে জোর করে নিচে নেমে পড়ে। এরই মধ্যে বাড়িতে আচমকা তাদের আগমনে সবাই বিস্ময়ের চাহনিতে তাদের দিকে তাকায়। ইয়াস দৌড়ে দুজনের কাছে ছুটে এসে বলে, ইয়ে, আমি জানতাম তোমরা ফিরে আসবে। ইয়াসের উচ্ছ্বাসে তিতিকে মৃদু হাসে। অন্যদিকে ঈশানী আর হাফসার চোখেও খুশিতে জল করে ওঠে। তারা তো কল্পনাতেও ভাবেনি তখন অত কড়াভাবে বাড়িতে আসতে মানা করার পরও আদির আবারও এখানে ফিরবে। তাদের দুজনকে দেখে সকলে ছোটাছুটি করতে শুরু করে। ফেলে রাখা অসম্পূর্ণ কাজগুলো সারতে হবে। সময় যত যাচ্ছে রাত তত গভীর হচ্ছে। এখন আর দেরি করে লাভ নেই। তবে হাফসা আর ঈশানী একবার আদিরের কাছে এসে বেশ আবেগী হয়ে আওড়ায়, আদির, অসংখ্য ধন্যবাদ তোমায়। তুমি আসবে কল্পনাও করিনি। অনেক অনেক শুক্রিয়া। তোমরা ভেতরে যাও, সব কিছু ব্যবস্থা করাই আছে। হাফসার কথায় আদির স্বাভাবিক ভঙ্গিতে বলল, তিতি আসতে চেয়েছে তাই আসা, নয়তো যাই হোক কাল আবার চলে যাব। আদিরের কথায় হাফসা বাড়ির শ্বাস ফেলে। তবে তিতিকের দিকে তাকিয়ে মৃদু হাসে। পাশ থেকে ঈশানী তিতিকের উদ্দেশ্যে বলল, থ্যাংক ইউ তৃতিকা। তোমার জন্য হলেও আমার ভাইটার মাথায় একটু সুবুদ্ধি হোক। তৃতিকা আর কিছু না বলে আদিরের দিকে আর চোখে তাকিয়ে মৃদু হাসে। অন্যদিকে আদিরের নজর পড়েছে ততক্ষণে দূরে দাঁড়িয়ে থাকা আফসানার দিকে। বেশ তীক্ষ্ণ নজরে এসে দূর হতে তাদের দেখছে। নিমিষে আদিরের সোয়াল শক্ত হয়। সম্পর্কে ছাঁচি হলো এনাকে তার মোটেও পছন্দ না। আর তিতিকে না চাইলে আফসানার উপস্থিতিতে অন্তত এই বাড়িতে পা রাখত না। যাই হোক, আফসানা যখন এসেছে তখন হয়তো বেশ কয়েকদিন থাকার নিয়ত রয়েছে। কিন্তু তারা তো আগামীকালই চলে যাবে, তাই এসব নিয়ে বেশি না ভাবাই ভালো। ঈশানের দেখানো পথ অনুসরণ করে তিতিকে নির্দিষ্ট রুমটির সামনে এসে দাঁড়ায়। এটা নাকি এই বাড়িতে থাকা আদিরেরই রুম। তিতিকে আশেপাশে না তাকিয়ে রুমের দিকে এগিয়ে যায়। আদির তার পেছন পেছন আসছে। এমনিতে আশেপাশে আর কেউই নেই। তিতিকে আলগোছে দরজাটা ঠেলে দেয়। বদ্ধ অন্ধকার রুম। বিদায় আশেপাশে সুইচ খুঁজে লাইট অন করে এবং তৎক্ষণাৎ সে বিস্ময়ে চমকে ওঠে। এসবের কথা তো তার চিন্তাতেও ছিল না। কিন্তু এখানে তো দেখছি পুরো প্রস্তুতি নিয়ে ঘর সাজানো রয়েছে। শুধু বিছানা নয়, পুরো রুম জোড়ো গোলাপ আর বেলি ফুলের ছড়াছড়ি। তাজা ফুলের সুগন্ধিতে চারপাশ মম করছে। বিছানার মাঝে ফুল দিয়ে লেখা মিস্টার খারুস ও মিস তেতকার বাসর রাত। এসব দেখে মাথাটা ঘুরে গেল তিতিকার। সেরেছে, এর চেয়ে ফ্ল্যাটে থাকলেই কাজ হতো। আদিরের কথাবার্তায় এইটুকু তো বুঝেছিল, ওখানে এসবের কিছুই ছিল না। অবশ্য কে করতে এসব? তিতিকার দরজার কাছেই দাঁড়িয়ে এসব ভাবনা চিন্তায় ডুবেছে বিদায় আদির রুমে প্রবেশ করে কিঞ্চিত কপাল কুঁচকে ফেলল। আলগোছে দরজাটা লাগিয়ে লক করতে তিতিকে সেই শব্দে চমকে তৎক্ষণাৎ পেছনে ফিরে তাকায়। আদিরকে দরজায় হেলান দিয়ে খানিকটা কাত হয়ে দাঁড়িয়ে বুকা হাত গুজে তার দিকে অদ্ভুত তীক্ষ্ণ চাউনিতে তাকিয়ে থাকতে দেখে তিতিকে কিঞ্চিত কেঁপে ওঠে। অন্যদিকে তিতিকে রেহেন ভাবগতিক আদিরের কপাল কুচকে ব্রু উঁচিয়ে বলে, কি হয়েছে, কোনো সমস্যা? তিতিকে কিছুটা ইতস্ত ভঙ্গিতে বলল, এসব কি মনে হয়? বনিতা করবেন না। করছি না তো। আপনি তো আগে এসব নিয়ে কিছু বলেননি। তিতিকে রেহেন কথায় আদির মৃদু তির্যক হেসে বলল, তুমি না আমার পাকনি বউ, এসবও কি আমার বলতে হয়? আদিরের ভাবভঙ্গিতে তিতিকে কিঞ্চিত ডুব গেলে আর চোখে ইতস্ত ভঙ্গিতে চারপাশটা দেখতে থাকে। এরই মধ্যে আদির স্বাভাবিক হয়ে তার উদ্দেশ্যে আওড়ায়, আরে পাগলি, যাও গিয়ে আগে ফ্রেশ হয়ে আসো। আদিন মজা করছে ভেবে তিতিকে নিজেকে তটস্থ করে ওয়াশরুমে যাওয়ার আগে গহনাগুলো খুলে রাখা দরকার। সে আর দেরি না করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। তড়িগড়ি করে গহনাগুলো খোলার চেষ্টা করে, কারণ তার নজর সে আয়নার মাঝে প্রতিফলিত হয় আদিরের অদ্ভুত অবয়বের দিকে পড়ে আছে। সে আর চোখে আদিরকে দেখছে আর তার চোখে চোখ পড়ে যাওয়ার ঘাবড়ে যাচ্ছে। এরই মধ্যে আদির আচমকা তার দিকে অগ্রসর হলো।
হঠাৎ আদিরকে নিজের কাছে আসতে দেখে তিতিকা অস্থির হয়ে ওঠে। সে ঘুরে কিছুটা করতে নিবে, তার পূর্বে আদি তার পিঠ ঘেঁষে দাঁড়িয়ে পড়ে, অতঃপর তিতিকার কাঁধের উপর নিজে দুহাত রেখে তাকে আশ্বস্ত করে। আয়নায় দৃষ্টি মিলিয়ে বলল, শান্ত হও, তুমি শুধু শুধু পাকনামি করছো, আমি কিছুই করব না, ভয় পেও না, চুপচাপ ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ো। আদিরের এহেন কথায় তিতিকা আচমকা শান্ত হয়ে যায়। আদিরের কথা মতো ড্রেসিং টেবিলের সামনে টুলে চুপটি করে বসে পড়ে, অতঃপর নিজের গলার গহনাগুলো খোলার জন্য হাত বাড়ালে আদির নিজে হতেই বলল, রাখো, আমি সাহায্য করছি। এই বলে সে একে একে তিতিকার মাথার লাল রঙের ঘোমটাটা খুলে ফেলে, অতঃপর গহনাগুলো ধীরে ধীরে খুলে ড্রেসিং টেবিলের এক পাশে রেখে দেয়। হাতের ছুরিগুলো নিজ হতে ধীরে স্থিরে খুলে দেয়, আর তিতিকা শুধু চুপচাপ বসে আয়নার মাঝে তাকিয়ে আর চোখে আদিরকে দেখে যায়। এদিকে গহনা সহ শাড়ির কাঁধে থাকা সেফটি পিনগুলো খোলার প্রায় শেষের দিকে আচমকা তিতির আর উদ্দেশ্য বলল, আচ্ছা শুনুন। আদিরের নিজের মতো কাজের মনোযোগী থাকা অবস্থাতে গাম্ভীর্য সহিত আওড়ায়, বলো। আপনি বিছানায় থাকবেন আর আমি সোফায়। তিতিকের এহেন কথা শুনে আদিরের হাত থেমে যায়। সে কপাল কুঁচকে তিতিকের উদ্দেশ্যে নির্বিকারে বলে, কখনোই না। তিতিকা অবাক স্বরে পেছনে ফিরে সরাসরি দাঁড়িয়ে গিয়ে ভীতু স্বরে বলল, মানে? আদিরও বেশ গম্ভীর ভঙ্গিতে বুকে দুহাত গুছে তিতিকার চোখে চোখ রেখে বলে, তোমার কি মনে হয় এই আদির রেন চৌধুরী 37 বছর ফ্রেশ কন্ডিশনে ছিল কি বিয়ের পর বউয়ের থেকে 14 হাত দূরে থাকার জন্য? ইম্পসিবল। তিতিকে আদিরের ভাবভঙ্গিতে বেশ ঘাবড়ে। একে সাদাসিধা ভাবাটাই ভুল হয়েছিল, এজন্যই হয়তো বলে পুরুষ মানুষ যাতে মাতাল তালে ঠিক। তিতিকে নিজেকে স্বাভাবিক রেখে আদিরের উদ্দেশ্যে বলল, আপনি না বললেন কিছুই করবেন না? আমি যেন ভয় না পাই। আদির তিতিকে রেহেন অভিব্যক্তি তার মনে মৃদু হাসে। নিজের হাসিকে দমিয়ে সে বেশ গম্ভীর স্বরে বলল, তো আমি বলেছি কিছুই করব না, তাই বলে বিয়ের পর বউয়ের থেকে দূরে থাকবো এমনটা কখন বললাম? এমনিতেও আমার বিয়ের বয়স ইতিমধ্যে 14 বছর পেরিয়েছে, আর এখন এসে আবারও বউকে বিয়ে করে যদি 14 হাত দূরে থাকতে হয় তাহলে এই জীবন রেখেই বা কী লাভ? তিতিকা আর কথা বলে না, কিছুটা ফুঁসে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে আওড়ায়, খারুশ বজ্জাত আস্ত একটা গিরগিটি। আদির বিছানার এক পাশে আতশোয়া হয়ে রয়েছে, নজর তার ফোনের স্ক্রিনে। বেশ মনোযোগ দিয়ে কিছু একটা করছে। পরনে তার সেই পাঞ্জাবি, আলাদা করে আর জামা চেঞ্জ করা হয়নি। অন্যদিকে তিতিকার ক্ষেত্রেও তাই ফ্রেশ হয়ে এসে আদিরের পাশে চুপটি করে বিছানায় শুয়ে পড়েছে। শাড়িও যেমন আর খোলা হয়নি, তেমনি চারপাশে কিংবা পিঠের নিচে পড়ে থাকা ফুলগুলোর পাপড়িগুলো সরানো হয়নি। ফুলের সুগন্ধে মনোরম হলেও তিতিকার অদ্ভুত এক কারণে বেশ অস্বস্তি হচ্ছে, যদিও তাদের দুজনের মাঝে বেশ খানিকটা দূরত্ব। কিন্তু তিতিকার সবটা স্বাভাবিক লাগছে না। বর্তমানে হতে থাকা অনুভূতি একদমই নতুন। সে না চাইতেও বারংবার আর চোখে আদিরকে দেখছে, অথচ আদির তার দিকে একবারের জন্য ফিরে তাকাচ্ছে না। এতে তিতিকা কখনো আদিরের প্রতি বিরক্ত হলো, তো কখনো নিজের চিন্তা ভাবনার প্রতি। এরই মধ্যে আদির তার নড়চড় টের পেয়ে আওড়ায়, কি হলো, ঘুমাচ্ছ না কেন? তিতিকার নজর ফিরিয়ে তার দিকে তাকায়, কিছু না বলে বেশ বিরক্তি নিয়ে চুপচাপ হয়ে থাকে। আদির ব্রু উঁচিয়ে তাকে ফরক করে বলল, শাড়িতে অসুবিধা হলে চেঞ্জ করে ফেলো, ঈশানী হয়তো এক্সট্রা জামা কাপড় রেখেই গিয়েছে। আদিরের অভিব্যক্তিতে তিতিকা আর কিছুই বলল না। মুখ গম্ভীর করে আদির হতে সম্পূর্ণ উল্টো মুখ হয়ে ঘুরে গুটিসুটি হয়ে শুয়ে পড়ে। বিছানার পাশেই শুধু টেবিল ল্যাম্পটা জ্বলছে, এছাড়া সম্পূর্ণ ঘর অন্ধকার। তিতিকা তার দিকেই আনমনে চেয়ে রইল এবং হারিয়ে গেল নিজের ভাবনায়। পেছনে ফিরে আদিরকে আর একবারও দেখার প্রয়োজনও মনে করল না। এরই মধ্যে আদিরও ফোনটা রেখে ঠিকঠাক হয়ে শুয়ে পড়ে। তবে কিছুক্ষণের মাঝে তার কার্যক্রমে তিতিকা চমকে ওঠে। হঠাৎই সে টের পায় তার পিঠে কারো শক্তপোক্ত বলিষ্ঠ বক্ষদেশের সাথে লেগে গিয়েছে। একই সাথে এক বলিষ্ঠ হাত এসে তার গলার নিচে বালিশের পরিবর্তে
গালের পাশে ঠেকেছে। নিমিষে তিতিকে বিস্ময়ে নড়চড় করতে নেবে, তার পূর্বে আদিরের আরেক হাত গিয়ে তার কোমরের পাশে ঠেকে নিমিষেই তিতিকে আদিরের মাঝে আবদ্ধ হয়ে যায়। সে কিঞ্চিত ডুব গেলে তৎক্ষণাৎ ঘুরে আদিরের দিকে ফিরে তাকায়। দুজনের দূরত্ব এত ক্ষীণ হয়ে এসেছে যে একে অপরের নিঃশ্বাস মুখে আছড়ে পড়ছে। তিতিকের হৃদস্পন্দনের গতি তীব্রভাবে বেড়ে গিয়েছে। সে আদিরের চোখে চোখ মিলিয়ে কাঁপা কাঁপা অদরে কিছু বলার জন্য উদ্যত হতে আদির তাকে কোনো সুযোগ না দিয়ে শীতল গম্ভীর স্বরে ছাতকের ন্যায় আওড়ায়, তেতকা, আজ রাতটায় আমার তোমাকে চাই। নিমিষেই তিতিকার শ্বাস প্রশ্বাস যেন থমকে যায়। সে কি বলবে নিজেও জানে না। এরই মধ্যে আদির তার দুপাশে দুহাতে ঠেকিয়ে সোজা তার উপরে ছড়ে। দুজনে উষ্ণ শরীরের তাপে একে অপরের সহিত মিশে গিয়েছে। তিতিকে আরও বেশি ঘাবড়ে যায়। অনবরত চোখ ফিটফিট করে আদিরকে ভীতু চাহনিতে দেখে। তবে আদির পুনরায় নির্বিকারে আওড়ায়, তুমি না চাইলে কিচ্ছু হবে না, সত্যি বলছি। তিতিকে এবারও নিচ্ছু। আদির তার সংলগ্নে মিশে আরও কিছু বলতে সেও থেমে যায়। আচমকা তিতিকাকে পুনরায় অবাক করে দিয়ে সে দূরে সরতে চাইলে তিতিকা তার টের পেয়ে তৎক্ষণাৎ এক হাতে আদিরের বাহু চেপে ধরে। আদির তার দিকে তাকিয়ে ব্রু উঁচিয়ে আওড়ায়, এই পাকনি মেয়ে, সত্যি করে বলো, সামলাতে পারবে তো আমায়? তিতিকে আবারও নুচ্ছু। একই সাথে নিজের হাতে আঁকড়ে ধরা আদিরের বাহু সে ছেড়ে দেয়। অমনি আদিরে পুরোপুরি সরে আসতে নিয়ে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, তাহলে না হয় থাক। এই বলে সে তিতিকার হতে সম্পূর্ণরূপে সরতে নেবে। ঠিক তৎক্ষণাৎ তিতিকা শক্ত হাতে আদিরের পাঞ্জাবির কলার সহ বুকের অংশ খিঁচে টেনে ধরে এবং আদিরের চোখে চোখ মিলিয়ে তীব্র সংকোচের সাথে আওড়ায়, পারবো আমি সামলাতে। শেষ। এবার আর আদিরকে ঠেকায় কে? সে তিতিকের দিকে তাকিয়ে থাকা অবস্থায় আনমনে বিস্তৃত হেসে ফেলে, যেন মহামূল্যবান কিছু হাসিল করার অনুমতি সে পেয়ে গিয়েছে। তিতিকা তাকে ভীতু নজরে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখলেও এখন আর কিছুই করার নেই। আদির আচমকা শক্তভাবে আঁকড়ে ধরে তিতিকার অরুণ অদরখানা। তিতিকাকে আষ্ট্রপৃষ্ট গভীর আবেশে জড়িয়ে ধরে সে নিমিষেই তিতিকে বন্দী হয়ে আদিরের তীব্র উন্মাদনায়। এত বছরের একাকিত্ব, অতৃপ্ত চাহনা সব গুছে যায় এক নিমিষেই। কেউ আর কাউকে ঠেকাতে পারবে না। কোনো অসমতাও আর দুজনের মাঝে ন্যূনতম বাধা হয়ে দাঁড়ায় না। ভালোবাসার পরশে দুজনে হারিয়ে যাওয়া তৃপ্তিময় এক জগতে চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটাকে নিয়ে একটি গঠনমূলক কমেন্টস করবেন। তিতিকা এবং আদিরকে নিয়ে সুন্দর করে একটা কমেন্টস চাই। যদি গল্পটা ভালো লাগে একটি লাইক দেবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।